হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজ আলোচনা করব ফেজ ট্রানজিশন বা ফেজ চেঞ্জ। অবস্থা পরিবর্তনের জন্য তাপের কিভাবে আদান প্রদান হয় এবং কতটা তাপের আদান প্রদান হয়, আজ এই বিষয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে যে টপিকটা আলোচনা করব তা হলো ফেজ চেঞ্জ। এই ফেজ চেঞ্জটা আজ আলোচনা করব। তো ফেজ চেঞ্জ বলতে বোঝা হয় যে অবস্থার পরিবর্তন পদার্থের অবস্থার পরিবর্তন করতে কিছু পরিমাণ তাপের প্রয়োজন হবে। প্রথম আসবো অবস্থা প্রধানত তিন রকম। একটা সলিড, নাম্বার 2 লিকুইড, নাম্বার 3 গ্যাস বা ভ্যাপার। পদার্থে এই তিন রকম অবস্থা রয়েছে, আর এই অবস্থা পরিবর্তন করতে তাপের প্রয়োজন হয়। যেমনটি আমাদের সলিড থেকে যদি আমরা লিকুইডে কনভার্ট করতে চাই, তাহলে একটা অ্যামাউন্ট অফ হিটের প্রয়োজন। আবার লিকুইড থেকে গ্যাসে কনভার্ট করতে হলে, গ্যাস বা ভেপারে, এখানে কিন্তু একটা অ্যামাউন্ট অফ হিটের প্রয়োজন। তাহলে সলিড থেকে যখন আমরা লিকুইডে কনভার্ট করব, যে প্রসেসটা হবে সেই প্রসেসটা হচ্ছে ফিউশন, অর্থাৎ গলন। তাহলে সলিড কম্পাউন্ডকে আমরা হিট দিলে সেটা ধীরে ধীরে গলিত হবে, অর্থাৎ গলন শুরু করে ধীরে ধীরে লিকুইডে পরিণত হবে, তরলে পরিণত হবে। আর এই পরিবর্তন করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন, সেই তাপটা হলো ফিউশন অফ এনথালপি বা এনথালপি অফ ফিউশন। তাহলে আমরা এনথালপি অফ ফিউশন বলতে বোঝাই যে এক মোল কঠিন পদার্থকে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন, বা এনথালপির প্রয়োজন, সেই পরিমাণ তাপকে বলবো আমরা এনথালপি অফ ফিউশন। তাহলে এনথালপি অফ ফিউশন, দ্যাট ইজ HFUS, এনথালপি অফ ফিউশন এখানে কিন্তু অলওয়েজ পজিটিভ। কারণ কি না, একটা সলিড কম্পাউন্ড ছিল, এই সলিড কম্পাউন্ডকে হিট প্রয়োগ করলে, অর্থাৎ এনথালপি প্রয়োগ করা হলো, তাহলে সেই সলিড কম্পাউন্ডটা লিকুইডে পরিণত হবে। তাহলে এখানে তাপের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ সিস্টেমের মধ্যে তাপটা প্রবেশ করছে। এই কারণে এইচ ফিউশন অর্থাৎ এনথালপি অফ ফিউশন অলওয়েজ কিন্তু পজিটিভ আসবে। আবার দেখো, লিকুইড থেকে গ্যাস যখন হয় বা ভ্যাপার হয়, এই প্রসেসটাকে বলা হয় ভ্যাপোরাইজেশন বা বাংলা বলা হয় বাষ্পীভবন। তাহলে এখানে কিন্তু এই বাষ্পীভবনের জন্য তাপের প্রয়োজন। তাহলে বাষ্পীভবনের এনথালপি আমরা কি বলবো, বা এনথালপি অফ ভ্যাপোরাইজেশন বলতে আমরা কি বুঝবো? এনথালপি অফ ভ্যাপোরাইজেশন বলতে বোঝায় যে এক মোল লিকুইড বা তরল পদার্থকে সম্পূর্ণরূপে গ্যাস বা ভ্যাপারে বা বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেই পরিমাণটাই হচ্ছে বাষ্পীভবনের এনথালপি। তাহলে বাষ্পীভবনের এনথালপি, দ্যাট ইজ এইচ ভ্যাপারাইজেশন, এইটা বলতে বোঝায় যে এক মোল তরল পদার্থকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন,
তাপের প্রয়োজন, তা হবে ভ্যাপোরাইজেশন এনথালপি, অর্থাৎ এনথালপি অফ ভ্যাপোরাইজেশন, তবে এইচ ভিএপি ভ্যাপোরাইজেশন, অর্থাৎ এটা বাষ্পীভবনের এনথালপি। আবার দেখো এখানে সলিড থেকে সরাসরি আমরা গ্যাসে কনভার্ট করতে পারি। এমন কিছু কিছু মলিকুল রয়েছে যাদের লিকুইড অবস্থা নেই, অর্থাৎ হিট প্রয়োগ করলে সরাসরি সলিড থেকে গ্যাস বা ভেপারে পরিণত হয়। তো এই যে প্রসেসটা ঘটে এর জন্য তাপের কতটা প্রয়োজন হবে? দেখো আমরা এই সলিড থেকে লিকুইডের একটা স্টেপ পেয়েছিলাম, আবার লিকুইড থেকে গ্যাস। তাহলে এখানে আমাদের তাপের প্রয়োজন হয়েছিল এনথালপি অফ ফিউশন, আর লিকুইড থেকে গ্যাসের জন্য তাপের প্রয়োজন এনথালপি অফ ভ্যাপারেশন। তাহলে এখন সলিড থেকে সরাসরি গ্যাসে রূপান্তর করলে কতটা তাপের প্রয়োজন হবে? তাহলে এখান থেকে বুঝতে পারছি যে ফিউশনের এনথালপি আর ভ্যাপোরেশন এনথালপি যোগ করলেই সলিড থেকে গ্যাস হয়ে যাবে, কারণ সলিড থেকে লিকুইড হওয়ার জন্য ফিউশন এনথালপি লেগেছে, আর লিকুইড থেকে ভ্যাপোরেশন হওয়ার জন্য গ্যাসে এনথালপি লেগেছে। তাহলে এই দুটো এনথালপি যোগ করলেই সলিড থেকে গ্যাস পেয়ে যাব। তাহলে এখানে যে এনথালপি লাগবে সেটা এইচ ফিউশন অর্থাৎ গলনে এনথালপি প্লাস এইচ ভ্যাপোরেশন অর্থাৎ বাষ্পীভবনে এনথালপি। আর এই প্রসেসটা বলা হয় সাবলিমেশন। তাহলে এনথালপি অফ সাবলিমেশন দ্যাট ইজ HSUB। এই প্রসেসটা অর্থাৎ সলিড থেকে যখন গ্যাসে বা ব্যাপারে পরিণত হয় যে প্রসেসটা ঘটে সেই প্রসেসটাকে সাবলিমেশন বলা হয় বা ঊর্ধ্বপ্রাতন প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়ার ক্ষেত্রে যে এনথালপি পরিবর্তন হবে সেটা হচ্ছে এইচ ফিউশন প্লাস এইচ ভ্যাপোরেশন সমান এইচ সাবলিমেশন বা ঊর্ধ্বপতন প্রক্রিয়ার এনথালপি। আবার আমরা সলিড, লিকুইড এবং গ্যাস, আমরা এবার ব্যাকওয়ার্ড প্রসেসে যাব, অর্থাৎ গ্যাস থেকে লিকুইড তৈরি করব আর লিকুইড থেকে সলিড। তাহলে এই ধরনের প্রসেসের ক্ষেত্রে তাপটা কিন্তু নিষ্কাশন হয়, অর্থাৎ সিস্টেম থেকে তাপ বেরিয়ে যায়। গ্যাস থেকে যখন লিকুইড হয় তখন সিস্টেম থেকে তাপ বর্জিত হয়ে লিকুইডে পরিণত হয়, আবার লিকুইড থেকে যখন সলিড হয় তখন সিস্টেম থেকে তাপ বর্জিত হয়ে সলিডে রূপান্তর ঘটে। তাহলে গ্যাস থেকে যখন লিকুইড হয় যে প্রসেসটা ঘটে সেটা হচ্ছে তরলীভবন। তাহলে তরল তৈরি হচ্ছে তরলীভবন। তাহলে এই পরিমাণ অর্থাৎ গ্যাস মলিকুল থেকে যখন লিকুইড তৈরি হচ্ছে যতটা তাপ এখান থেকে বেরিয়ে যাচ্ছে সেই পরিমাণ তাপটা বলা হয় তরলীভবনের এনথালপি। তাহলে তরলীভবনের এনথালপি বলতে বোঝায় যে এক মোল গ্যাসীয় পদার্থকে সম্পূর্ণরূপে তরলে পরিণত করতে যে এনথালপি পরিবর্তন ঘটে, যে এনথালপির পরিবর্তন ঘটে তা হলো তরলীভবনের এনথালপি। রাইট? তাহলে এই এনথালপি মানটা কী হবে? দেখো আমরা একটু আগেই আমরা পড়লাম যে লিকুইড থেকে যখন গ্যাস হচ্ছে তার এনথালপি হচ্ছে ভ্যাপোরাইজেশন। তাহলে এই প্রসেসটা লিকুইড যখন গ্যাস হয় তাপের প্রয়োজন হয়, তাহলে বিপরীত বিক্রিয়া হচ্ছে তাপ এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে লিখতে পারি যে এনথালপি অফ ভ্যাপোরাইজেশন ইজ ইকুয়াল টু মাইনাস এনথালপি অফ তরলীভবন দ্যাট ইজ লিকুইফিকেশন। রাইট? তো দুটো মান একই থাকবে কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, কারণ তরল থেকে যখন গ্যাস করা হচ্ছে তাপ প্রয়োগ করে গ্যাস করা হচ্ছে বা ভেপার করা হচ্ছে, আবার ওই গ্যাসকে যখন তরল করব সেখান থেকে তাপ
বেরিয়ে যাবে। তাই তাপ যদি সিস্টেম থেকে বেরিয়ে যায় তাহলে আমরা নেগেটিভ ধরি। তাহলে এই কারণে এইচ ভ্যাপারেশন সমান মাইনাস এইচ লিকুইফিকেশন। আবার লিকুইড থেকে যখন সলিড হচ্ছে তাহলে এই প্রসেসটা বলা হয় সলিডিফিকেশন। সলিডিফিকেশন বা কঠিনীভবন, কঠিনীভবন বলা হয়। তাহলে এখানে কতটা তাপ বর্জিত হবে? দেখো আমরা একটুকে পড়ছিলাম যে সলিড থেকে যখন লিকুইড তৈরি করি যে পরিমাণ তাপটা লাগে সেই একই পরিমাণ তাপ কিন্তু লিকুইড থেকে সলিড রূপান্তর করলে বর্জিত হবে। তাহলে এখানে তাপ ছিল আমরা ফিউশন, রাইট, এনথালপি অফ ফিউশন। তাহলে সলিডিফিকেশনে এনথালপি কত হবে? সলিডিফিকেশন ইজ ইকাল টু মাইনাস এনথালপি অফ ফিউশন, রাইট। তাহলে এনথালপি অফ সলিডিফিকেশন বা কঠিনীভবনের এনথালপি আমরা কি বলবো? যে এক মোল কোনো তরল পদার্থকে সম্পূর্ণভাবে সলিডে পরিণত করতে যে পরিমাণ তাপ বর্জিত হয় অথবা যে পরিমাণ এনথালপি পরিবর্তন হয় সেই পরিমাণ এনথালপি বলা হয় কঠিনীভবনের এনথালপি। তাহলে আমরা এইভাবে ফেজ ট্রানজিশন ঘটার ফলে কতটা এনথালপি পরিবর্তন ঘটছে আমরা কিন্তু সহজে ক্যালকুলেশন করতে পারি। এরপরে আমরা পড়ব হিট অফ নিউট্রালাইজেশন বা এনথালপি অফ নিউট্রালাইজেশন। হিট অফ নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশন কোথাও অর্থ হচ্ছে প্রশমন, প্রশমন, আর হিট হচ্ছে তাপ, তাহলে দাঁড়ালো প্রশমন তাপ। এখন প্রশমন বিক্রিয়া আমরা জানি যে অ্যাসিড এবং বেসের সঙ্গে রিয়াকশন করলে লবণ আর জল উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। আর এই বিক্রিয়ার ফলে যে তাপে পরিবর্তন ঘটে সেটাই বলা হয় হিট অফ নিউট্রালাইজেশন বা প্রশমন তাপ, বা এটাকে হিটের জায়গায় আমরা এনথালপি লিখতে পারি, এনথালপি অফ নিউট্রালাইজেশন বা প্রশমন এনথালপি। তাহলে মূলত প্রশমন এনথালপি অ্যাসিড এবং বেসের সঙ্গে রিয়াকশন করলে যে এনথালপি পরিবর্তন ঘটে সেই এনথালপিকে আমরা প্রশমন এনথালপি বলছি। তাহলে এই প্রশমন এনথালপিটা আমাদের বোঝাচ্ছে যে অ্যাসিড এবং বেস এর সঙ্গে রিয়াকশন করলে লবণ এবং জল উৎপন্ন হয়। এর ফলে যে এনথালপি পরিবর্তন ঘটে এই এনথালপিকে বলা হয় প্রশমন এনথালপি বা প্রশমন তাপ। এখন অ্যাসিড আর বেসের কথা বললে অ্যাসিড কিন্তু দুই ধরনের হতে পারে, একটা স্ট্রং অ্যাসিড আর একটা উইক অ্যাসিড। বেসও একই রকমভাবে স্ট্রং বেস, উইক বেস। প্রথমে আমরা স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস নিয়ে দেখব যে কতটা তাপে পরিবর্তন হয়। স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস, এখানে তাপে পরিবর্তন কত আমরা দেখব, রাইট। তো স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে HCl একটা স্ট্রং অ্যাসিড, আর স্ট্রং বেস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে পরস্পর রিয়াকশন করবে, পরস্পর রিয়াকশন করলে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড এবং জল উৎপন্ন হবে H2O। তাহলে এখানে দেখো যে যেহেতু স্ট্রং অ্যাসিড অর্থাৎ এখানে সম্পূর্ণরূপে আয়নে বিয়োজন ঘটে, তাহলে এই সেলটা সম্পূর্ণভাবে আয়নে পরিণত হবে H+ এবং Cl- এবং সোডিয়াম হাইড্রোক্সাইডও সম্পূর্ণভাবে আয়নে পরিণত হবে অর্থাৎ Na+ আর OH-, কারণ স্ট্রং ইলেকট্রোলাইট মানে সম্পূর্ণভাবে আয়নে ভেঙে যাবে। এবার এখান থেকে লবণটা পাওয়া যাচ্ছে, লবণটাও Na+ Cl- ভেঙে যাবে, আর কিন্তু ওয়াটার মলিকুল কোভ্যালেন্ট কম্পাউন্ড, এটা ভাঙবে না। তাহলে বোথ সাইড থেকে যে আমরা সোডিয়াম প্লাস এবং Cl- বাদ দিই তাহলে ইকুয়েশন দাঁড়ালো H+ এবং OH- এখান থেকে রিয়াকশন করে ওয়াটার উৎপন্ন হয়, এই সমীকরণটা দাঁড়ায়। তাহলে আমি বলতে পারি যে প্রশমন এনথালপিটা এক্স্যাক্টলি H+ এবং OH- অর্থাৎ 1 মোল H+ আর 1 মোল OH- রিয়াকশন করে যে জল উৎপন্ন হচ্ছে এই রিয়াকশনে এনথালপির সঙ্গে সমান। তো দেখা যায় যে 1 মোল H+ এবং 1 মোল OH- রিয়াকশন করে জল উৎপন্ন হয় তা এনথালপি পরিবর্তন ঘটে ΔH- 57.3
কিলো জুল পার মোল, অর্থাৎ প্রতি মোল বলতে এখানে 1 মোল এইচ প্লাস 1 মোল ওইচ মাইনাস রিয়াকশন করলে দেখব আমরা যে -57.3 কিলোজুল, অর্থাৎ 57.3 কিলোজুল তাপশক্তি এখান থেকে নির্গত হয়। তাহলে আরেকটা এক্সাম্পল থেকে যে অন্যান্য অ্যাসিড, আমরা তো HCl আর NOH দিয়ে রিয়াকশন করছি, তাহলে আমরা ধরো নাইট্রিক অ্যাসিড নিতে পারি, স্ট্রং অ্যাসিড, আর এর সঙ্গে পটাশিয়াম হাইড্রক্সাইড নিতে পারি। নেওয়া হলে এখানে যে লবণটা পাবে পটাশিয়াম নাইট্রেট লবণ পাওয়া যাবে আর ওয়াটার H2 পাওয়া যাবে। তাহলে নাইট্রিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড সম্পূর্ণ রূপে বিয়োজন করবে H+ এবং NO3- আয়নে, আর পটাশিয়াম হাইড্রক্সাইড K+ এবং OH- আয়নে বিয়োজন করবে। তার সঙ্গে সঙ্গে পটাশিয়াম নাইট্রেট, দ্যাট ইজ পটাশিয়াম নাইট্রেট হচ্ছে K+ অ্যান্ড NO3-, আর ওয়াটার কোভ্যালেন্ট কম্পাউন্ড, তো বিয়োজন করবে না। এবার এই ইকুয়েশনে দেখো K+ এবং NO3-, K+ NO3- এখান থেকে ক্যান্সেল আউট করলাম, তাহলে পড়ে থাকলে দেখো H+ আর OH-, এখান থেকে ওয়াটার, তাহলে দেখো ওই একই ইকুয়েশন পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারি যেহেতু প্রত্যেকটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের সঙ্গে রিয়াকশন করলে একই ইকুয়েশন পাওয়া যাবে, আর একই ইকুয়েশন পাওয়া গেলে ওই একই ইকুয়েশন যেন একই তাপ হবে 57.3 কিলোজুল পার মোল, রাইট। তাহলে আমরা বলতে পারছি যে 1 মোল স্ট্রং অ্যাসিড আর 1 মোল স্ট্রং বেস পরস্পর রিয়াকশন করলে তাপের পরিবর্তন ঘটবে 57.3 কিলোজুল। এটা হলো স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের ক্ষেত্রে। তাহলে এখান থেকে বলতে পারি স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের ক্ষেত্রে যে তাপে পরিবর্তন ঘটে সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, এর পরিবর্তন ঘটে না। এখানে স্ট্রং অ্যাসিড HCl, নাইট্রিক অ্যাসিড, সালফিক অ্যাসিড যা খুশি নেওয়া যেতে পারে, এবং স্ট্রং বেসেও একই রকমভাবে সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড এগুলো নিয়ে যেতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে ইকুয়েশন একই আসে, যেহেতু ইকুয়েশন একই তাহলে তাদের ক্ষেত্রে উৎপন্ন তাপের পরিমাণও একই হবে। এবার আসা যাক উইক, অর্থাৎ উইক অ্যাসিড স্ট্রং বেস, বা ধরো স্ট্রং অ্যাসিড উইক বেস, বা উইক অ্যাসিড উইক বেস, অর্থাৎ একটা উইক পার্ট থাকবে, সেটা অ্যাসিড হতে পারে, বেস হতে পারে। তাদের ক্ষেত্রে তাপের পরিবর্তন কী ঘটবে? তাদের ক্ষেত্রে তাপের পরিবর্তন কিন্তু স্ট্রং অ্যাসিড এবং বেস যে তাপের পরিবর্তন ঘটে তার থেকে কম আসবে। অর্থাৎ উইকের ক্ষেত্রে তাপের পরিবর্তন বা এনথালপির পরিবর্তন কম হবে। কেন কম হবে কেন? তো উইক অ্যাসিড আর বেস যদি নেওয়া হয় সেক্ষেত্রে যে তাপের পরিবর্তন বা এনথালপি পরিবর্তনটা কম হবে। তো কতটা কম হবে আমরা সেটা দেখব, যে এই 57.3 এই কিলোজুল থেকে কম আসবে। তো কেন আসবে? ধরে নাও আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4OH, এটা উইক বেস, এর সঙ্গে আমরা HCl রিয়াকশন করি। রিয়াকশন করলে উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড আর H2 জল উৎপন্ন হবে। যেহেতু অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উইক কোথাও অর্থ হচ্ছে এখানে সম্পূর্ণরূপে বিয়োজন ঘটবে না, কিছুটা বিয়োজন করবে। ধরলাম কিছুটা বিয়োজন করলো, NH4+ আর OH- রিয়াকশন করলো, আর HCl কী করলো? সম্পূর্ণরূপে বিয়োজন করলো, H+ আর Cl-, এরা পরস্পর রিয়াকশন করে উৎপন্ন হয়েছে NH4Cl অ্যান্ড ওয়াটার। তাহলে এখান থেকে তাপ উৎপন্ন হয়েছে, যখন রিয়াকশন করে তাপ উৎপন্ন হয়েছে, এখান থেকে তাপ উৎপন্ন হয়েছে, তাহলে এখান থেকে তাপ উৎপন্ন হয়েছে, রাইট। এবার এখান থেকে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে সেই তাপের কিছুটা অংশ আবার NH4OH-কে বিয়োজন করতে কাজে লাগছে। কেন? তার কারণ দেখো, এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড সম্পূর্ণরূপে বিয়োজন করে না, আর সম্পূর্ণরূপে বিয়োজন না করলে রিয়াকশান করবে না, তাহলে এর বিয়োজনের প্রয়োজন। আর এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বিয়োজন করার জন্য তাপের প্রয়োজন। তাহলে তাপটা পাবে কোথা থেকে? না এই যে কেমিক্যাল রিয়াকশান ঘটছে এর ফলে তাপের উদ্ভব ঘটে,
আর সেই তাপের কিছুটা অংশ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙতে সাহায্য করে। তাহলে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙতে সাহায্য করছে, তাহলে তো তাপ কমে যাবে। তো এই কারণে দেখব যে উইক ক্ষেত্রে তাপের বা এনথালপি পরিবর্তনটা কম হয়। কেন কম হবে না, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক হওয়ার জন্য এটাকে বিয়োজন বা আয়নীভবন করতে তাপের প্রয়োজন। তো এই কারণে কিন্তু উৎপন্ন তাপের পরিমাণটা কমে যায়, কারণ এই যে উৎপন্ন তাপ হচ্ছে তার কিছুটা অংশ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ উইক যে পার্টটা থাকবে সেই পার্টটাকে বিয়োজন করতে তাপের প্রয়োজন হচ্ছে, আর এর ফলে উৎপন্ন তাপের পরিমাণ কমে যায়। এরপরে আমরা পড়ব বন্ড এনার্জি অর্থাৎ বন্ধন শক্তি। বন্ধন শক্তি বলতে বোঝায় আমরা বন্ড ডিসোসিয়েশন এনার্জি কথা পড়ব। ধরো হাইড্রোজেন অণু মানে হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ড রয়েছে, তাহলে এই বন্ডটাকে ভাঙতে হবে। কি করে ব্রেক করব বা বিয়োজন করব কি করে? তাহলে তো বাইরের দিকে শক্তি দাও, এই এনথালপি দিলাম, তাপ দিলাম, দেওয়ার ফলে কী হয়, এই বন্ডটা ভেঙে গিয়ে দুটি হাইড্রোজেন অ্যাটম তৈরি করেছে। তাহলে দেখো একটা বন্ড ভাঙার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে সেই পরিমাণ শক্তি বলা হয় বন্ড এনার্জি। তাহলে এখানে বন্ড এনার্জি বা বন্ড এনথালপি সবসময় পজিটিভ হবে, কারণ কি না সিস্টেমে তাপের প্রয়োজন হচ্ছে। তাহলে বলতে পারি যে কোনো একটা বন্ডকে যখন ভাঙা হয় তখন অ্যামাউন্ট অফ এনার্জি প্রয়োজন হয়, আর সেই অ্যামাউন্ট অফ এনার্জিকে বলা হয় বন্ড এনার্জি। তাহলে বন্ধন ভাঙার জন্য বা বিয়োজনে শক্তির প্রয়োজন, আর এই শক্তিকে বলা হয় বন্ড এনার্জি। যেমন ধরো আমরা বলতে পারি ওয়াটার মলিকুল, রাইট? এই ওয়াটার মলিকুলে দেখো এখানে দুটো OH বন্ধন আছে, 1 and 2। এই দুটো OH বন্ধনকে ভাঙার জন্য কত শক্তির প্রয়োজন হচ্ছে? ধরো এখানে X পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে, আর এই বন্ডটাকে ভাঙার জন্য Y পরিমাণ শক্তির প্রয়োজন হলো, রাইট? তাহলে ওয়াটার ভেঙে গিয়ে উৎপন্ন হয়েছে অক্সিজেন এবং দুটি হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। তাহলে এখানে শক্তির মোট যে পরিবর্তন হয়েছে সেটা X + Y এই পরিমাণ শক্তি লেগেছে। তাহলে এই পরিমাণ শক্তি লেগেছে মাত্র দুটো OH বন্ধনকে ভাঙতে। তাহলে একটি OH বন্ধনকে ভাঙতে কত শক্তি লাগবে? তাহলে একটি OH বন্ধনকে, দ্যাট ইজ পার OH বন্ড এনার্জি ইজ ইকুয়াল টু X + Y/2। একরকমভাবে ধরো CH4 মিথেন মলিকুল, CH4 মিথেন মলিকুলের মধ্যে কার্বনের সঙ্গে 4টি হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে এখানে যে যুক্ত আছে, তাহলে এখানে মোট কার্বন এবং হাইড্রোজেন বন্ড আছে 4টি। দেখো তাহলে এই 4টি বন্ডকে ভাঙতে আমাদের কত শক্তি লাগবে? ধরে নিলাম এইটা হচ্ছে A এর শক্তি লাগলো, এটা B, এই বন্ডটা ভাঙতে C, আর এই বন্ডটা ভাঙতে D। তাহলে টোটাল কত? A + B + C + D। তাহলে এই যে কার্বনের সঙ্গে হাইড্রোজেন সমযোজী বন্ধন আছে, এই সমস্ত বন্ধনগুলিকে ভাঙতে বা বিয়োজন করতে মোট শক্তি লাগলো A + B + C + D। তাহলে বিয়োজন করলে কি উৎপন্ন হবে? একটা কার্বন আর 4টে হাইড্রোজেন অ্যাটম উৎপন্ন হবে। তাহলে 4টে CH বন্ধনের জন্য শক্তি লেগেছে A + B + C + D। তাহলে পার CH বন্ধনের জন্য কত হবে? পার CH বন্ড এর জন্য A + B + C + D আপন 4, অর্থাৎ পার CH বন্ধনের জন্য শক্তির প্রয়োজন হবে A + B + C + D আপন 4। এইভাবে আমরা বন্ড এনার্জি ক্যালকুলেশন করব।
এরপর আসি অ্যাটোমাইজেশন এনার্জি। অ্যাটোমাইজেশন এনার্জি, দেখো অ্যাটোমেশন এনার্জি বলতে অ্যাটম তৈরি করতে হবে, রাইট? অ্যাটম তৈরি করতে হবে। আমরা কীভাবে অ্যাটম করব? ধরো হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন মলিকুল আছে, এই হাইড্রোজেন মলিকুলে দুটি হাইড্রোজেন অ্যাটম একটা সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তাহলে এটাকে অ্যাটম করলে আমরা দুটি অ্যাটম পাবো, দুটি হাইড্রোজেন। কিভাবে করব? তাহলে দেখো এখানে যে হাইড্রোজেন রয়েছে, তাহলে এই হাইড্রোজেন মলিকুলের মধ্যে একটা সমযোজী বন্ধন আছে। এই সমযোজী বন্ধনকে তাপ প্রয়োগ করে ভেঙে ফেলো। তাপ প্রয়োগ করে ভাঙলেই আমরা দুটি হাইড্রোজেন অ্যাটম পাবো। তাহলে ধরলাম এখানে তাপ প্রয়োগ লাগছে এক্স কিলোজুল তাপ লাগে। তাহলে এক্স কিলোজুল তাপ প্রয়োগ করে দুটি হাইড্রোজেন অ্যাটম পাই। তাহলে দুটি হাইড্রোজেন অ্যাটম পেতে গেলে আমাকে এক্স কিলোজুল তাপের প্রয়োজন হবে। তাহলে পার অ্যাটমের ক্ষেত্রে কত হবে? পার অ্যাটমের ক্ষেত্রে তাপের প্রয়োজন হবে x/2 কিলোজুল। তাহলে এই যে প্রতিটা অ্যাটম তৈরি করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, সেই পরিমাণ শক্তি বলা হয় অ্যাটোমাইজেশন এনার্জি। তাহলে পার অ্যাটমের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে, সেই পরিমাণ শক্তি বলা হয় অ্যাটোমাইজেশন এনার্জি। ধরো এইরকম মলিকুল রয়েছে, ধরো অক্সিজেন মলিকুল, এই অক্সিজেন মলিকুল থেকে আমরা অক্সিজেন অ্যাটম পাবো, দুটো অক্সিজেন অ্যাটম পাবো। তাহলে এই অ্যাটম কী করে পাবো? না এই ডাবল বন্ডটাকে ভেঙে ফেলতে হবে। ধরিলাম ডাবল বন্ডকে ভাঙার জন্য ওয়াই কিলোজুল শক্তির প্রয়োজন। তাহলে এখানে দুটো অক্সিজেন অ্যাটম পাওয়ার জন্য আমাদের শক্তির প্রয়োজন ওয়াই কিলোজুল। তাহলে একটি অ্যাটমের জন্য কত লাগবে? y/2 কিলোজুল শক্তির প্রয়োজন। আর এই পরিমাণ শক্তি বলা হয় অ্যাটোমাইজেশন এনার্জি। অর্থাৎ পার অ্যাটমের জন্য বা পার মোল অ্যাটমের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে, সেই পরিমাণ শক্তি বলা হয় অ্যাটোমাইজেশন এনার্জি। এরপরে দেখো বন্ড এনার্জি থেকে বিক্রিয়ার এনথালপি ক্যালকুলেশন করব কিভাবে। মানে ধরো CH4, এই CH4 এর সঙ্গে অক্সিজেন রিয়াকশন করি। রিয়াকশন করলে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড এবং তার সঙ্গে সঙ্গে ওয়াটার মলিকুল উৎপন্ন হবে, রাইট? তার সঙ্গে সঙ্গে ওয়াটার মলিকুল উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো ব্যালেন্স করলে আমরা দেখব কি, যে এটা 2 দাও, তাহলে অক্সিজেন হয়ে যাচ্ছে এইরকম। তাহলে এটা ব্যালেন্স ইকুয়েশন, রাইট? তাহলে এখানে বন্ড এনার্জি ক্যালকুলেশন করে আমরা বিক্রিয়ার এনথালপি বের করব। দেখো CH4 অণু যেটা রয়েছে, এখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে, 4টি হাইড্রোজেন অ্যাটম যুক্ত আছে এবং 2টি অক্সিজেন অণু আছে, এবং সেখান থেকে উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ কার্বনের সঙ্গে ডাবল বন্ড অক্সিজেন রয়েছে, আর 2টি ওয়াটার মলিকুল, দ্যাট ইজ এরকম রয়েছে। দেখো রিয়াকশন থেকে বোঝা যাচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেন বন্ডটা ব্রেক করেছে, অক্সিজেন বন্ডটা ব্রেক করেছে, ব্রেক করে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে এবং অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে। কিভাবে বুঝলাম? দেখো কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হলে নিশ্চয়ই কার্বন হাইড্রোজেন বন্ডটাকে ভাঙতে হবে, ভাঙার পর অক্সিজেন অ্যাটমটা এখানে যুক্ত করতে হবে। আবার দেখো অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে এই হাইড্রোজেনকে অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে হলে এই অক্সিজেন বন্ডটাকে ভাঙতে হবে, ভাঙার পরে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত করতে হবে, তবে কিন্তু এই রিয়াকশানের প্রোডাক্ট পাওয়া যাবে। তাহলে আমরা এখানে বন্ড এনার্জি থেকে বিক্রিয়ার এনথালপি কত, এটা আমরা ক্যালকুলেশন করতে চাইছি। তাহলে ধরিলাম যে এইখানে বন্ড ভাঙার জন্য, সব কটা বন্ড ভাঙার জন্য এনথালপি প্রয়োজন H1, আর এখানে এই অক্সিজেনের বন্ড ভাঙার জন্য এনথালপি প্রয়োজন H2, তাই তো? তাহলে CH4 এই যে মলিকুলটাকে প্রত্যেকটা বন্ডকে ভাঙার জন্য এনথালপি প্রয়োজন H1,
আর অক্সিজেন মলিকুলের এনথালপি প্রয়োজন হচ্ছে H2, রাইট। এবার বন্ডগুলো ভেঙে যাওয়ার পরে বন্ড এখানে কিন্তু গঠিত হয়েছে। তাহলে একটু ভাবো যে বন্ড ভাঙার জন্য এনথালপির প্রয়োজন, তাহলে বলতে পারি বন্ড গঠন করার জন্য এনথালপি কী হবে, বর্জিত হবে, অর্থাৎ তাপটা বর্জিত হবে। কারণ তাপের প্রয়োজন বন্ড ভাঙার জন্য, তাহলে বন্ড গড়লে বা বন্ড গঠিত হলে তাপটা কিন্তু বর্জিত হবে, কারণ রিভার্স প্রসেস তো। তাহলে এখান থেকে তাপ বর্জিত হচ্ছে ধরে নাও H3, আর এখান থেকে তাপ বর্জিত হচ্ছে H4। তাহলে আমরা কতটা তাপ দিলাম, মোট তাপ দিলাম কত না H1 প্লাস H2, আর কতটা তাপ পেলাম বা সিস্টেম থেকে বেরিয়ে গেছে H3 প্লাস H4। তাহলে আমি নিয়েছিলাম H1 আর H2, আমি সিস্টেম থেকে বের করে দিয়েছি H3 প্লাস H4। তাহলে এই পরিমাণ সিস্টেমে তাপ প্রয়োগ করেছিলাম, আর সিস্টেম থেকে তাপ বেরিয়ে যাচ্ছে H3 প্লাস H4। মানে ঠিক এই রকম ঘটনা ঘটছে যে আমি তাপ দিলাম কতটা, দিয়েছি H1 প্লাস H2, আর এখান থেকে বেরিয়ে গেল H3 প্লাস H4। তাহলে সিস্টেমে কতটা তাপ আছে, তাহলে লিখতে পারি সহজে, আমি নিয়েছিলাম H1 প্লাস H2, এই পরিমাণ তাপ নিয়েছিলাম, সেখান থেকে আমি বিয়োগ করে দিলে কতটা তাপ বেরিয়ে যাচ্ছে সেটা বিয়োগ করে দিলে সিস্টেমে কতটা তাপ পড়ে আছে সেটা কিন্তু সহজে আমরা বলতে পারবো, রাইট। তাহলে এখান থেকে কী বোঝা যাচ্ছে, এখান থেকে H1 আর H2 হচ্ছে, দেখো বিক্রিয়ক যে পদার্থগুলো আছে তাদের বন্ড এনার্জির যোগফল, আর H3 H4 কী বোঝা যাচ্ছে না বিক্রিয়ক পদার্থের বন্ড এনার্জির যোগফল। তাহলে যখন যোগটাকে আমরা সামেশন আকারে লিখি, তাহলে সামেশন H হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস দেখো H3 H4, তাহলে বন্ড এনার্জি অফ প্রোডাক্ট। তাহলে এইভাবে কিন্তু আমরা বন্ড এনার্জি দ্বারা বিক্রিয়ার এনথালপি পরিবর্তন সেটা আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো। বোঝা গেল যে ডেল্টা H সমান বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস বন্ড এনার্জি অফ প্রোডাক্ট। অর্থাৎ এনার্জি আমরা দেখব, যদি বন্ড এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট বেশি হয় প্রোডাক্ট তুলনায় তাহলে পজিটিভ আসবে, পজিটিভ মানে কি এন্ডোথার্মিক রিয়াকশন। আর যদি দেখা যায় বন্ড এনার্জি প্রোডাক্টটা বেশি রিয়াক্ট তুলনায় তাহলে কিন্তু নেগেটিভ মানটা আসবে, তখন বলবো এটা এক্সোথার্মিক রিয়াকশন। তাহলে এইভাবে আমরা বন্ড এনার্জি থেকে বিক্রিয়ার তাপটা ক্যালকুলেশন করতে পারি।